বিক্রম, আজ বাতাসটা একটু অন্যরকম লাগছে না? মনে হচ্ছে বোন আমাদের কাছে কিছু চাইছে। তুমি তো খালি সবকিছুর মধ্যেই গল্প খুঁজে পাও দাদু। আজ আবহাওয়াটা পরিষ্কার, শুধু একটু বেশি নিস্তব্ধ, এই যা। তোমরা কি চিকু আর টুকিকে দেখেছো? ওরা সেই ভোরে খরগোশদের খাওয়াতে বেরিয়েছে। মা, মা দেখো, একটা নীল রঙের হরিণ আমাদের বাগানের কাছে এসেছি। ওটা শুধু হরিণ নয় টুকি, ওর শিংগুলো কেমন মুক্তোর মতোছে। দুপুরের দিকে বনের গভীরে এক অজানা ঝর্ণার সন্ধান পেল তারা। দাদু আগে কখনো এই ঝর্ণাটি দেখেনি। ঝর্ণার পানি সবুজ রঙের। সাবধান বাচ্চারা, এই পানি সাধারণ নয়। কিন্তু দাদু, কি চমৎকার এই সুগন্ধ! মনে হচ্ছে ফুলের মধু মেশানো। আমি তো একটু ছুঁয়ে দেখবই। আহ আহ, আমারও আমারও তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। দাদু, আপনিও একটু নিন, আপনার শরীরটা অনেক দিন ধরে ক্লান্ত। আরে কি করছো তোমরা? না জেনে এই জল খাওয়া ঠিক হচ্ছে না। সূর্য ডুবতে শুরু করেছে। হঠাৎ আকাশটা বেগুনি হয়ে গেল। বিক্রম দেখল তার পরিবারের সদস্যদের চোখের মনি নীল হয়ে যাচ্ছে। তোমাদের তোমাদের কি হয়েছে? মায়া, দাদু? বিক্রম, আমার হাতগুলো কেমন ছোট হয়ে যাচ্ছে। মা, আমার লেজ বেরিয়েছে। আমি একটা সাদা কাঠ পেটালি হয়ে যাচ্ছি। আমি তো আমি তো আকাশ দেখতে পাচ্ছি। আমি চিল হয়ে যাচ্ছি কেন? বিক্রম, ভয় পাস না, বোন আমাদের আপন করে নিল। তুই শুধু মানুষের মতো আমাদের আগলে রাখিস। এখন বিক্রম একাই মানুষ, কিন্তু সে একা নয়। তার পুরো পরিবার এখন বনের পশু পাখি। তারা কথা বলতে পারে না মানুষের ভাষায়, কিন্তু চোখের ভাষায় সে সব বোঝে। তুমি তুমি চিন্তা করো না মায়া, তোমার রূপ বদলেছে ঠিকই, কিন্তু ভালোবাসা তো বদলায়নি। বাবা, বাবা, আমি ওপর থেকে পাহাড়ের ওপাশে ফল দেখেছি। একদিন একদল শিকারী ঢুকলো বনের ভেতর। তাদের লক্ষ্য ছিল সেই বিরল নীল হরিণী মায়া এবং বিশালাকার হাতি দাদু। খবরদার বলছি, এই বনের পশুদের গায়ে হাত দেওয়ার আগে আমার সাথে লড়াই করতে হবে। আজ বুঝলে তো, এই বোন আর আমরা আলাদা নই, আমরা এক পরিবার। রাত নেমেছে। বিক্রম কুটিরের সামনে আগুন জ্বালিয়ে বসে আছে। পাশে মায়া হরিণী শুয়ে আছে। দাদু হাতি গাছের আড়ালে শান্ত হয়ে দাঁড়িয়ে। চিকু আর টুকি বিক্রমের কোলের কাছে জড়সড় হয়ে ঘুমোচ্ছে। হয়তো হয়তো একদিন তোমরা আবার মানুষ হবে, অথবা অথবা আমি কোনোদিন পশু হয়ে যাব। কিন্তু যেভাবেই থাকি না কেন, আমাদের এই বনের মধ্যে সংসার পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। সূর্যোদয়ের সাথে সাথে বনের রূপ পাল্টে যায়। বিক্রমের জন্য এই সকালটা ছিল অন্যরকম।
আগে মায়া তাকে ডেকে তুলতো, আর আজ একটা হরিণী তার গা চেটে দিচ্ছে। কি ঘুম ভাঙলো মায়া? আজ তো আর তোমাকে উনুন ধরাতে হবে না, তাই না? তোমাকে তো না খেয়ে থাকতে হবে বিক্রম। বুঝেছি টুকি, তোর খিদে পেয়েছে তাই তো। বলছি দাদু কোথায়? সবাই মিলে খাও। বাবা, বাবা, আমি নদীর ওপারে মানুষের চিহ্ন দেখেছি। তারা বোধহয় আমাদের দিকেই আসছে। বিক্রম বুঝতে পারল বনের শান্তি দীর্ঘস্থায়ী হবে না। ঝর্ণার সেই অভিশাপ বা আশীর্বাদের কথা ছড়িয়ে পড়েছে লোকালয়ে। অনেক লোভী মানুষ এই অলৌকিক পশু পাখিদের কবজা করতে চায়। দাদু, চিকু বলছিল নদীর ওপারে নাকি মানুষ দেখা গেছে। আমাদের কিন্তু লুকোতে হবে। না মায়া, আমি তোমাদের ফেলে কোথাও যাব না। আরে আমি মানুষ, আমার কথা ওরা অন্তত শুনবে। আরে তোমরা এখন পশু হয়ে গেছো, ওরা তোমাদের উপর দয়া করবে না। একদল চোরা শিকারী বনের সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে। তাদের হাতে নেট এবং ইনজেকশন গান। ওই দেখো, ওই বিশাল হাতিটা, হরিণটা, ওগুলো ধরতে পারলে কোটি টাকা। আপনারা এখানে অনুমতি ছাড়া ঢুকতে পারেন না। কে হে তুমি? বনের জঙ্গলি? সরে দাঁড়াও, নইলে ফল ভালো হবে না। এই পশুগুলো আমার পরিবার, এদের গায়ে হাত দেওয়ার আগে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। শিকারীরা হতভম্ব হয়ে গেল। তারা ভাবেনি পশু পাখিরা এভাবে একজোট হয়ে আক্রমণ করবে। এখনো সময় আছে বলছি, আপনারা চলে যান। এই বন আপনাদের নয়। ওরে বাবা, এগুলো কি জানোয়ার না শয়তান? চলো চলো পালাই। ভয়ার্ত শিকারীরা তাদের সরঞ্জাম ফেলে বনের বাইরে দৌড়ে পালালো। চিকু তাদের তাড়া করে সীমানা পর্যন্ত দিয়ে এলো। যুদ্ধ শেষ হবার পর সবাই ক্লান্ত। বিক্রম বুঝতে পারল এভাবে প্রতিদিন লড়াই করা সম্ভব নয়। তাকে সেই ঝর্ণার রহস্যটা উদ্ধার করতেই হবে। দাদু, মায়া, চলো চলো আমরা সেই ঝর্ণার কাছে যাই। নিশ্চয়ই নিশ্চয়ই এর কোনো উপায় আছে। কি হলো? জলটা এমন বদলে গেল কেন? যে প্রকৃতির সাথে একত্র হবে, প্রকৃতি তাকে নিজের করে নেবে। মানুষের রূপ ফিরে পেতে হলে ত্যাগ করতে হবে সবচেয়ে প্রিয় জিনিস। ত্যাগের পরীক্ষা? আমার কাছে তো সবচেয়ে প্রিয় তোমরাই। আমি তোমাদের ফিরে পাওয়ার জন্য সব করতে পারি, সব। হঠাৎ বনের ভেতর থেকে শোনা গেল এক দৈববাণী। বিক্রম, তুমি কি চাও? তোমার পরিবার মানুষ হোক? তবে তোমাকে সারা জীবনের জন্যে এই বনের পাহারাদার হয়ে পশু হয়ে যেতে হবে। তুমি কি রাজি? মায়া, তোমরা মানুষ হিসাবে বেঁচে থাকবে, এটাতেই আমার সুখ। আমি রাজি। বিক্রম, কোথায় তুই? আমি আমি আবার মানুষ। চিকু, টুকি, দেখো, আমরা আবার আগের মতো মানুষ হয়ে গেছি। বাবা, তুমি কোথায়? বিক্রম, তুই আমাদের জন্য নিজের মনুষ্যত্ব বিসর্জন দিলি। দাদু, আমি এখন বনের রাজা। তোমাদের আর কোনো ভয় নেই। আমি এই বনের পাহারাদার হয়ে সব সময় তোমাদের আগলে রাখবো। বিক্রম এখন বনের রাজা। তার বাঘের দেহটা বিশাল, কিন্তু তার মনটা এখনো সেই আগের বিক্রমের মতোই।
সে প্রতিদিন পাহাড়ের ওপর বসে দাদু, মায়া আর সন্তানদের দেখে। বিক্রম, তুমি ওখানে রোদ পোহাচ্ছ কেন? নিচে এসো, আজ তোমার পছন্দের খিচুড়ি রান্না করেছি। যদিও তুমি এখন এসব খাবে না, তবুও মন মানে না। মায়া, তোমার হাতের গন্ধই আমার পেট ভরিয়ে দেয়। বাবা, চলো আজকে আমরা ঝর্ণার ওপারে দৌড় প্রতিযোগিতা করি। দেখি তুমি আগে যাও নাকি আমি। দাদা, বাবাকে একদম জ্বালাতন করবি না। বাবা এখন বনের পাহারাদার। হঠাৎ একদিন বনে অদ্ভুত খরা দেখা দিল। ঝর্ণার পানি শুকিয়ে পাথর বেরিয়ে এলো। বনের পশুরা তৃষ্ণায় হাহাকার করতে লাগলো। দাদু বুঝতে পারলেন এটা কোনো সাধারণ খরা নয়। বিক্রম, এই ঝর্ণা হলো বনের প্রাণ। এটা শুকিয়ে যাওয়ার অর্থ হলো বন আমাদের উপর রুষ্ট হয়েছে। কিন্তু কেন দাদু? আমরা তো কোনো ক্ষতি করিনি। প্রকৃতি চায় পূর্ণ ভারসাম্য। একজন মানুষ পশু হয়ে থাকবে আর বাকিরা মানুষ। এই অসমতা হয়তো প্রকৃতি সইছে না। ঠিক সেই সময় আকাশের দিক থেকে এক মেঘলা ছায়া ঘনিয়ে এলো, কিন্তু বৃষ্টি এলো না। চারিদিকে শুধু ধুলো আর শুকনো পাতা উঠছিল। বিক্রম, দেখ, এখানে লেখা আছে, যদি কোনো মানুষ পশুর রূপ নিয়ে বনের জন্য বড় কোনো বিপদ থেকে রক্ষা পায়, তবেই সেই অভিশাপ চিরতরে কেটে যাবে। কিন্তু বিপদটা কি দাদু? ওই দেখো, আগ্নেয়গিরির মতো পাহাড়ের চূড়া দিয়ে ধোঁয়া বেরোচ্ছি। আগ্নেয়গিরির মুখে আটকে থাকা বিশাল পাথরটি এক মহা বিক্রমশালী বাঘ সরিয়ে দিলে জমাট বাঁধা ধোঁয়া বেরিয়ে গিয়ে অগ্নুৎপাতের বিপদ কেটে যায়। বিক্রম, ওখানে যেও না, ওই উত্তাপ তুমি সহ্য করতে পারবে না। সাবধানে যাস ভাই, তুই আমাদের গর্ব। এক বিকট শব্দে সরে গেল পাথরটা। বিষাক্ত ধোঁয়া আকাশ অভিমুখে বেরিয়ে গেল, আর শান্ত হলো পাহাড়টা। কিন্তু সেই প্রচন্ড ধাক্কায় বিক্রম জ্ঞান হারিয়ে নিজের ঝর্ণার শুকনো খাতে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সে বৃষ্টি ফোঁটা ঝর্ণার পাথরে পড়তেই আবার পানি বইতে শুরু করলো। মায়া, দাদু, চিকু আর টুকি দৌড়ে গেল বিক্রমের কাছে। বিক্রম, বিক্রম, কথা বলো, তুমি আমাদের জন্য কেন এত কষ্ট সইলে? বাবা, বাবা চোখ খোলো, দেখো বৃষ্টি পড়ছি। আমি আমি কি আবার মানুষ হয়ে গেছি? হ্যাঁ রে বিক্রম, তোর নিঃস্বার্থ ভালোবাসা আর সাহসিকতা বনকে মুগ্ধ করেছে। ঝর্ণা তার শ্রেষ্ঠ উপহার দিয়েছে তোকে। আর কোনোদিন আমাদের ছেড়ে যেও না। বাবা, 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 আমরা আমরা আবার সেই আগের পরিবার হয়ে গেলাম। বিক্রম যখন পুরোপুরি মানুষ হয়ে দাঁড়ালো, তার শরীরটা একটু টলছিল। বহু মাস বাঘের 4 পায়ে হাঁটার পর মানুষের 2 পায়ে ভারসাম্য রাখাটা যেন কঠিন হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমার হাতগুলো, এগুলো এগুলো আবার কাজ করছে। আমি আমি আবার তোমাদের ছুঁতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তোমার গলার স্বর শোনার জন্য আমি যে পথ চেয়েছিলাম বিক্রম। বিক্রম, দেখ, বন যেন তোর জন্য হাসছে। ওই দেখ, পশু পাখিরা কিভাবে ভিড় করেছে। বাবা, তুমি এখন থেকে আর রাতে বাইরে থাকবে না তো? আমার খুব ভয় করতো যখন তুমি বাঘ হয়ে বনে গর্জন করতি। না রে মা, এখন থেকে আমি তোদের কাছেই থাকবো। তবে বাঘ থাকাকালীন আমি যা দেখেছি তা তোমরা কল্পনাও করতে পারবে না। কি দেখছিলে বাবা? আমি দেখেছি বনের প্রতিটি গাছ কিভাবে একে অপরের সাথে কথা বলে। আমি বুঝেছি পশুদেরও একটা আলাদা ভাষা আছে, যেটা আমরা আগে বুঝতাম না। মায়া, দাদু, আমি ঠিক করেছি
আমরা এই কুটিটা আরো বড় করব, কিন্তু বনের একটা ডালও অকারণে কাটবো না। আমি তোমাদের সাথে আছি। আমি বাগানে ঔষধি গাছ লাগাবো, যাতে বনের পশুরা আঘাত পেলে তাদের চিকিৎসা করতে পারি। খুব ভালো সিদ্ধান্ত। মানুষ যখন পশুর ভাষা বোঝে, তখন সে আর সাধারণ মানুষ থাকে না, সে মহাপুরুষ হয়ে যায়। বিক্রম, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা বন হৃদয়। এই পাথর যার কাছে থাকে, সে পৃথিবীর যে কোনো প্রাণীর ভাষা বুঝতে পারে। তার মানে আমি আর পশু না হলেও ওদের সাথে কথা বলতে পারবো? ঠিক তাই, প্রকৃতি তোকে তার প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছে। নতুন বসন্তের সাজে সেজেছে বন। চিকু ও টুকি পশুর মতো ক্ষিপ্রতায় ও নিপুণতায় সবার সাথেই খেলে বেড়ায়। মা, মা দেখো, কোকিলটা বলছি আজ নাকি বনের ওপারে মেলা বসবি। তোরা তো দেখছি আমাদের চেয়েও বেশি বনের মানুষ হয়ে গেলি। বাবা, চলো না আমরা সবাই মিলে আজ ঝর্ণার পাড়ে পিকনিক করি। সুখের দিনগুলোতে আবারও নেমে এলো বিপদের ছায়া, যখন এক বড় শিকারী দল মূল্যবান পাথর ও পশুদের সাথে কথা বলা মানুষদের সন্ধানে বনে হানা দিল। আর কাউকে ছাড়বো না, ওই পাথরটা আমাদের চাই। আপনারা আবার এসেছেন, আপনাদের লজ্জা করে না? ছোট মুখে বড় কথা কোস, পাথরটা দিয়ে দেন, নইলে এই কুটি জ্বালাইয়া দেব। এই পাপীদের শিক্ষা দাও, ওদের বুঝিয়ে দাও এই বন অজেয়। বন কাউকে মারে না, কিন্তু যে বন ধ্বংস করতে আসে, বন তাকে ক্ষমাও করে না। আজ যদি তুমি পশু না হতে, তবে হয়তো আমরা এই একতা শিখতাম না। একদমই ঠিক। আসলে আমাদের রূপান্তরটা ছিল একটা পরীক্ষা, আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাবা, আমরা কি কখনো শহরে যাব না? মারে, যে শান্তি এই বনের ছায়ায় আছে, তা কি ওই ইটের শহরে আছে? আমাদের আসল ঘর তো এখানেই।